এগুলো মরিচের চারা না? এটা করলা। এই ভিডিও এখন আমারটাও ওভার করবো আমি করি। দেখাই এখান থেকে এখানে কয়েকটা পার্থক্য দেখতে পারবেন এবং আপনাদের যারা ইচ্ছা আছে এই কাজটা করার তারা আমাকে বেশি বেশি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করলে তখন কাজটা সহজ হবে। একটা হলো আমাদের এই ট্রেগুলাতে যে মিডিয়াটা দেওয়া আছে ওইটা হলো প্রসেস মিডিয়া, তৈরি করা একটা মিডিয়া। এটা মিডিয়াতে ভরাতে বীজ দেওয়া হয় হলো বাহিরে, এগুলো কিন্তু এখানে দেওয়া হয় না। ওই যে টিনের ঘরটা আছে ওখানে, ওইখানে দিয়ে এটাকে হিপ করে রাখতে হয়। এটা কোনোটা 2 দিন থাকে, কোনোটা 3 দিন থাকে, এক একটা বীজের এক এক রকমের সময় থাকে। দিয়ে যখন এটা ফুটে বের হয় তখন এটাকে আলাদা করে বিছাই দেওয়া হয়। বিছাই দিয়ে এবার এখানে নাই একটাও, ওই যে এইটা দেখেন না, ওই যে গাড়ির ছইয়ের মতন করে রাখছে, এটা দিয়ে আবার ওই শেড নেট দিয়ে ঢেকে দেয় এখানে ভিতরে, পলি হাউসের ভিতরেই ছায়াতে দেওয়ার জন্য। কেন এখানে গাছ দেখেন কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা বেরোইছে, এগুলোকে সমান করার জন্য দেওয়া হয়। দেওয়ার পরে এখানেই এটা থাকে হলো 14-15 দিন। 14-15 দিন পরে যখন গাছগুলো একটু সুস্থ সবল হয়, তোলা যায়, তখন প্রত্যেকটা ওই যে মহিলাগুলো দেখেন না কি করতেছে, ওরা সারাদিন এখানে দেখেন অনেকগুলো জ্বালায় নাই, জ্বালাইছে ফাঁকা না। এখানে মরিচের ট্রেতে দেখেন একটাও ফাঁকা নাই, আছে সব 110টাই আছে এখানে। কোনোটা যদি মাঝে কখনো মারা যায় তাও খুঁজে নিয়ে এসে ওখানে বসাই দেয়। একটা সারাদিন হাঁটে বেড়ায় এরা, দিয়ে দেখে যে কোনোটা গ্যাপ হয়েছে কিনা, গ্যাপ হলেও ওখানে একটা বসাই দেয়। মানে হিসাব থাকতে হবে। তাহলে এগুলো কি করবে, প্রত্যেকটাতে আবার এক একটা করে খুলে খুলে বসাবে, বসাই দিয়ে গ্রেডিং করে এরকম রেখে দেবে জিনিসটাতে। আবার এই চারাগুলো সাধারণত বিক্রি হয় কিন্তু পলি হাউস থেকে না, এটা বিক্রি হয় বাহিরের শেড হাউস থেকে। ওই যে আছে না টানাগুলা, এখন বৃষ্টি ঘাস বেশি দেখে ওইখান থেকে না নিয়ে এইখানে রাখতেছি আমরা। বৃষ্টিতে বেশি বৃষ্টি হলে ধুয়ে যায় সারটা, তখন গাছগুলো খুব দুর্বল হয়। এই জন্য এখানে আবার সমস্যা কি, গাছগুলো দেখেন খুব লিকলিকে হয়ে যাচ্ছে। লিকলিকে চারা কিন্তু ভালো না। সো এই চারাটা লিকলিকে হচ্ছে। এখন দুই দিকে উভয় সংকট হয়েছে আমাদের। বাইরে রাখতে পারছি না বৃষ্টির কারণে, ভিতরে রাখলে লাইট কম হচ্ছে। এই যে দেখেন শেড নেটগুলো সব গোছায় রাখছে না, শাড়ির মতন করে গোছায় রাখছে। বাট এইটার জন্য দরকার আবার হলো ঢেকে দেয়া। রোদ উঠলে কিন্তু আবার ঢেকে দিবে। যখন এই রোদ উঠবে প্রচন্ড মানে রোদ উঠবে দুপুরে, তখন আবার দেখবেন সবাই লোকজন রেখে সাথে সাথে আবার ঘিরে দিবে এটাকে। সম্পূর্ণ ঢাকা থাকবে, একদম পুরো ছায়ার ভিতরে থাকবে আর কি। কিন্তু এখন আকাশ খারাপ যেহেতু, এমনি লাইট কম, তাই এটা খোলা থাকে আর কি। এটার একটা যখন এটা তুলে পরিবহন করা হয়, এই কাজটা অনেক চ্যালেঞ্জিং। যেগুলো ছোট ছোট কাপ আছে এগুলো সবগুলোতে হলো পলিথিন দিয়ে পেঁচানো হয়, সবগুলা পলিথিন দিয়ে পেঁচানো হয়। যখন হলো দূরে যায় যেগুলো, আর যেটা এটা যায় এটা পেঁচানো, এটা 100 করে একটা পলি ব্যাগে বা কাগজের প্যাকেটে নিয়ে ক্রেটের মধ্যে দিতে হয়। একটা ক্রেটে সর্বোচ্চ 2000 চারা যায়, প্লাস্টিক ক্রেটে 2000 চারা যায় এটা দিয়ে একটাতে। আর পেঁপের চারা যায় হলো 120টা পর্যন্ত। পেঁপে যেহেতু একটু বড়, কলা যায় হলো 70টা, কলা ছোট অবস্থায় 100টা যায়, বড় হলে 70টার মতো যায়। তারপরে হলো আপনার আদা যায় হলো 250টা, আদা হলুদ 250টা যায়, আঙ্গুর 4টা চারা যায় শুধু একটা প্লাস্টিক ক্রেটের মধ্যে। ঠিক আছে, এইখানে যখন এই চারাগুলো হয় এখানে কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হয়। আমরা কখনো কীটনাশক ব্যবহার করি না এর ভিতরে। কেন, কীট সাধারণত আসে না। থ্রিপস নামে একটা কীটস আসে, এটা এপ্রিল-মে মাসে আসে, কিন্তু এটা আমরা খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করি, তখন এটাতে আসে না তেমনটা, মানে চেষ্টা করি যাতে না ঢোকে। কিন্তু সারাদিন মেলা লোক আসি তো, কাপড়ের মাধ্যমেই এটা সবচেয়ে বেশি ঢোকে এখানে। এইটা আমরা রক্ষা করতে পারি না, যেহেতু প্রচুর আসে, ওইটাতে আমরা ঢুকতে দেই না। ওটাতে যখন এই চারাগুলা ওইখানে শুরু হবে, ওই শুরু হইলেই ওখানে আর ঢুকতে দেওয়া বন্ধ করে দেয়। বড় হওয়ার পরে এখানে তো ওটা ক্লোজ থাকবে একবারে, ওইখানে কোনো পিরিত নাই। এইখানে আলোচনা হবে, কিন্তু ছোট চারাটা ওখান থেকে তৈরি করে আমরা এখানে নিয়ে আসি। যেমন আদা সব তৈরি হচ্ছে ওখানে, আসতেছে এখানে, ওখানে কিন্তু বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে এখান থেকে, তৈরি হচ্ছে ওখানে, আসতেছে এখানে। আর এখানে আমরা শুধু ছত্রাকনাশক দেই। এটা ওই যে চারাই খালি একটা রোগেই হয়, ড্যাম্পিং অফ বলে এটা, বা নেতিয়ে পড়ে, উপরে ভালো থাকে, নিচের গোড়াটা পচে যায়।
আমরা ট্রাই করি যাতে না হয়, তারপরে যদি হয় ওষুধ দেয়। ওই যে ওরা ওষুধ দিচ্ছে অলরেডি, আমি দেখলাম কপার অক্সিক্লোরাইড মনে হয় স্প্রে করতেছে। আমরা রেডোমিল গোল্ড আর কপার এই দুটাই ওষুধ ইউজ করি, আর কোনো ওষুধ ইউজ করি না এর ভিতরে। আর তাছাড়া বড় হওয়া পর্যন্ত কিছু লাগে না, এটা 17-18 দিন পর্যন্ত এটাতে যে ফার্টিলাইজার আছে সেটা দিয়ে কভার করতে পারে। 17-18 দিন পরে আপনাকে লিকুইড ফার্টিলাইজার দিতে হয়। আমরা সাধারণত NPKS ইউজ করি, ন্যাশনাল এগ্রি কেয়ার কোম্পানির NPKS আছে একটা সার, এইটা আমরা ইউজ করি, অন্য কোনোটা ইউজ করি না। এইভাবেই চলে যায় আর কি, এর কাজ শেষ। যদি 22-23 দিনে চলে যায় তাহলে কোনো ওষুধ মানে সার, যেমন এটার যে বয়স, এটা যদি এই অবস্থায় চলে যায় তাহলে কিন্তু আর সার দেওয়া লাগবে না অতিরিক্ত। বাট যদি না যায়, ওই যে ওই দেখেন কত বড় বড় হয়েছে, ওই পর্যায়ে নিতে গেলে মিনিমাম 2 বার সার খাওয়াইতে হবে এটাকে আর কি, বুঝতে পারছেন? যদি আকাশ খারাপ থাকে তাহলে এগুলো বিক্রির অনুপযোগী হয়ে যাবে, এত বড় বড় হাইট হয়ে যাবে। আর যদি আকাশ পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু আর বাড়বে না, চারাগুলোকে সার বন্ধ করে লাল হয়ে যাবে, চারা গাছটা অনেক শক্ত হবে, খুবই মজবুত হবে। এটা এগুলোর হয়তো এখনও ভালো শিকড় হয় নাই, এই যে সামান্য শিকড় হয়েছে, বাট রোদ উঠলে শিকড়গুলো দিয়ে একদম পেঁচে যাবে, একবারে মারাত্মক পেঁচে যাবে। ওই যে বেগুনের চারাগুলোতে প্রচুর শিকড় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এটা সাধারণত আমরা 3 দিনে দিই। জি, কপার অক্সিক্লোরাইড 3 থেকে 4 গ্রাম মনে হয় দেয় লিটারে। এটা যারা এরা দেয়, এরা রেগুলার করতে করতে এটা তো অভ্যস্ত হয়ে গেছে। পার্টিটাই আলাদা, 6 জনের একটা টিম আছে যারা ইন্সপেকশন করে, ডেন্টিফিকেশন করে, দেন সেই অনুসারে এগুলো দিয়েছে। জি, বড় তো অনেক বড়, একসাথে 30টা-40টা মেশিন কাজ করে কখনো কখনো। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যে সারটা প্রয়োগ করা হয় এটা কি এক্সপ্রে মেশিনে গুলায়? হ্যাঁ, ওটা গুলাই স্প্রে করতে হয়, স্প্রে মেশিন গুলাই স্প্রে করতে হয়। লিটারে কতটুকু দিতে হবে? NPKS গুলাটা ওটা শিখতে হবে আপনাদের, ওটা আমি বলে দিলেই পারবেন তা না। NPKS এর নিয়ম হলো, যদি 200 গ্রামের হলো প্যাকেট হয়, আমরা সাধারণত 1 কেজি ধরি, 1 লিটার 1 কেজি যদি সার হয় তাহলে ওর মধ্যে 1 লিটার পানি দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে 1 লিটার পানি দিলে কত হবে ডোজটা? হয়তো 1200-1300 ml হবে। পানিতে দ্রবণীয় এটা হওয়ার কথা 1 লিটার, কিন্তু 1 লিটার হয় না। 1 লিটার সারের মধ্যে 1 লিটার পানি দিলে এটা হয়তো 1200-1300 ml হয়। এটার মধ্যে হলো 15 ml পার লিটার, ওই ঘনটা 15 ml পার লিটার পানিতে গুলায় ওটা স্প্রে করে দিতে হয়। আর একটা কাহিনী আছে, ওইটা স্প্রে এরকম যদি ছোটো চারা হয়, বড় চারা রিস্ক নাই, এরকম যদি ছোটো চারা হয় তাহলে NPKS স্প্রে করে দিলে সাথে সাথে আবার ফ্রেশ পানি স্প্রে করে দিতে হয়, নাহলে পুড়ে যাবে, মাথার কুশিটা পুড়ে যায়, পটাশ আছে ওখানে তো পাতাটা পুড়ে যায়। এইটা কিন্তু হলো একটা খেয়াল রাখতে হবে ওইখানে, ঠিক আছে? আর কিছু? আমরা শুধু NPKS ব্যবহার করি। চারটা আছে। মরিচের চারাটা কি আগে জার্মিনেশন রোদে করে নেওয়া হয় না? রোদে না, রোদে তো শুকাইতে হয়। যারা আপনারা ট্রেনিং করছেন যে মরিচের বীজ নিয়ে প্যাকেট ফাটাই নিয়ে আগে শুকাইতে হয় আর কি। হ্যাঁ, শুকানোর পরে তারপরে হলো ওটাকে ছায়ায় কিছুক্ষণ রাখার পরে আমরা জার্মিনেশন টেস্ট দিই আগে, যেহেতু আমরা অনেক একসাথে করি, 4 কেজি 5 কেজি একসাথে ভিজাই, আগে জার্মিনেশন টেস্টে দেয়। জার্মিনেশন টেস্টে যদি দেখা মানে ওই পানিতে ভিজা রেখে মাথা ফুটি বেড়ায় কিনা, ফুটি বেড়া দেখার জন্য করে, যদি দেখে যে ফুটে বেড়ায় তাহলে ওটা মেইন ভিজানোতে চলে যায়। তারপরে ভিজায় রেখে ওরা ওই এইটা না এই কোকোপিটটা কিভাবে তৈরি করে এইটা হলো বিজনেস কনফিডেন্সিয়াল। এইটা নাসিক কখনো ট্রেনিংয়ে শেখায় না, যে কোকোপিটটা কিভাবে তৈরি হয়েছে। এটা আমরা খুবই দুঃখিত, এটা আমাদের বিজনেস কনফিডেন্সিয়াল, এটা আমরা শিখাই না, কিন্তু সব কিছু আমাদের এখানে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কিনে নিয়ে যেতে পারবে। জি, পার কেজি 30 টাকা রেডি কোকোপিট ওটা। হ্যাঁ, রেডি। জি, ওটা যে কোনো হবে, কোকোপিট তো মাটি, ওটা মাটির সাথে না মেটটা কোকোপিট একটা ভাঁওতাবাজি, ক্লিন ভাঁওতাবাজি কোকোপিটটা। কোকোপিটের মাটিতে কোনো ব্যবহার করার দরকার নাই। মানুষ না জানে কোকোপিটটা একটা ব্যবসায়িক উপাদান বানাই দিছে। এইটা হলো জুলুম। আজ থেকে 15 সালের আগে তো কেউ কখনো কোকোপিটের নামও শোনেন নাই, শুনছেন? আমি এটা করছি, ঠেলায় পড়ে করছি, আমি পারিনি। আমি 17টা উপাদান নিয়ে কাজ করতে যাই, যখন দেখি পারি নাই, দেন ইন্ডিয়ায় একবার যে ওই নাসিক, যে জায়গাটা নাসিক নাম হয়েছে, আরও একটা গুণাগুণ ছিল নাসিক, ইন্ডিয়ার একটা জায়গার নাম, মহারাষ্ট্রের একটা জায়গার নাম নাসিক। জি, এটা কুম্ভ মেলা ওখানে হয়। ওখানে একবার গিয়ে প্রথম 2011 সালে গিয়ে দেখি সালার এগ্রিকালচার ইজ এ ইন্ডাস্ট্রি। এটা আমরা যে কৃষি করি, এই কৃষি আর এই কৃষির মধ্যে পার্থক্য আছে। আমার এক মেয়ের সাথে পরিচয় হয়েছে ওখানে, তার 50 ডেসিমেলের একটা পলি হাউস থেকে বছরে 7.6 করোড় টাকার সে শুধু হলো, মানে 7.6 করোড়, মানে 8 কোটি টাকার, 8 কোটি রুপির শুধু ফুল বিক্রি করে 50 শতাংশ জায়গা থেকে।
সো এটা তো ইন্ডাস্ট্রি ছাড়া সম্ভব না। সম্ভব 50% জায়গার থেকে 8 কোটি টাকার ফুল বিক্রি করে, সেটা হলো কার্নেশন ফুল। তো ওই মহিলার কথা শুনে আমার তো আজও ওই পুরো স্মৃতি ভেসে ওঠে একদম, যে কীভাবে সম্ভব। কিন্তু তারা ওই ইন্ডাস্ট্রিটা করে ফেলছে, ওইটুক জায়গার মধ্যেই তারা করে ফেলছে। এটা কিসের চাহিদা নাই? ফুলের। বাংলাদেশে শুধু ফুলের উদ্যোক্তাই নাই, প্রায় 300 কোটি টাকার মতো। উদ্যোক্তা হওয়া পারিনি, সেই ব্যর্থতা। আমাদের বেরোয় আমরা একটা ওইখানে ডেস্ক আছে, ফুল রাখা আছে দেখবেন, বুঝছেন? ওই টেবিলটাতে মিনিমাম 5 লাখ টাকার ফুলের চারা আছে ওইটুক জায়গাতে। মানে এই জায়গাটা যদি ফুল দিয়ে ঘেরা যায় মিনিমাম 20 কোটি টাকার চারা লাগবে। 20 কোটি টাকার চারা লাগবে এটা ভর্তি করতে ফুলের চারা দিয়ে। ফুলের চারার এত দাম। ওই যে নয়নতারার যে গাছগুলো দেখেন না, ওর 1 কেজি বীজের দাম হলো 18 লাখ টাকা। 1 কেজি বীজের দাম 18 লাখ। একটা প্রশ্ন, জি এই যে এমপিকেএস দেওয়ার পরে যে ধুয়ে দেওয়ার কথা বলি, জি জি, তিন পানি ওটা শুধু ছোট চারাতে, বড়গুলাতে লাগে না। ধুয়ে দেওয়ার পরে ওটা কি কাজ হয়? হ্যাঁ, কাজ হবে না, ওটা তো সার। ঘোড়ায় চলে গেল। মাটিতে মানে গাছে পড়ে তাও শুষে নেবে, যদি কাণ্ড দিয়ে নেতিয়ে যায় কাণ্ড দিয়ে নেবে, যদি শিকড়ে যায় তো শিকড় দিয়ে নেবে। পাতাতে হয় কি, ওই যে কচি পাতাটা আছে না, এটা একেবারে কচিটা, এটা তো হয় ওই পাতাটা পুড়ে যায়। জি, তো এইটা আমরা রিস্ক নিতেই বলি না, এখানে আমরাও নেই না, এখানেও নেই না। এখানে এত এক্সপার্ট থাকে, আমরাও এই রিস্কটা নেই না। জি, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, 3 দিনের মধ্যে একটা ছত্রাকনাশক দিতে হয়, ছত্রাকনাশক। আচ্ছা রিডোমিল গোল্ড অথবা কপার। আচ্ছা স্যার, রিডোমিল গোল্ডই ব্যবহার করি। যখন আমরা এই যে কোকোপিটটা তৈরি করো তখন কিছু দেওয়া লাগে নাকি, মনে করো কীটনাশক বা? না 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 না, ওখানে কোনো কীটনাশক কিছু দেওয়া লাগে না। জি জি, ওখানে কোনো কিছু দেওয়া লাগবে না, সব কিছু রেডি জি। একদম। আপনাদের আমি একটা ভালো পরামর্শ দিই। ইয়াতে দিবেন আর বীজ দিবেন। এটা 6 থেকে 7 দিন পরে দেওয়া উচিত, বিক্রি না হওয়া সাপেক্ষে। কারণ 18 দিন পর্যন্ত আপনার দেয়া লাগে না। 18 দিন পর্যন্ত ওতে যে সার থাকে আগের থেকে, কেমিক্যাল এবং হলো জৈব সার, সেটা মেকআপ করতে পারে। এখন কোনো চারা 22 দিনে বিক্রি হয়, কোনো চারা 30 দিনে বিক্রি হয়। যেটা 30 দিনে বিক্রি হবে এটা 2বার দিতে হবে, যেটা 22-23 দিনে দিতে হবে সেটা 1বার দিলেই হয়ে যাবে আর কি। এরপরে যদি যায় চারাতে বেশি বেশি ওষুধ দিলে রিস্ক হয়ে যায়। আপনি ঘুরেন, আর একটা দিয়ে ঘুরেন, সমস্যা নাই, এনারা চলে গেলে তারপরে আমি সময় দিই, নাহলে আপনি শেষ করে দেন ওটাকে। আছে 1500 টাকা পার ডে, এটা আগে বলে দেই। 1500 টাকা পার ডে, একদিন দুপুরের শুধু খাবার থাকবে ওই বাজারের মধ্যে, আর কিছু থাকবে না। যাওয়া আসা খাওয়া সব আপনার। আমরা শুধু দুপুরের লাঞ্চ দিব, 2 বেলা স্ন্যাক্স আছে, কিন্তু 1500 টাকা ডে। আগ্রহী থাকে যে না এখান থেকে আপনি ট্রেনিং নিয়ে নিজ উদ্যোগে এরকম চারা তৈরি করবেন, সেটাও করতে পারবেন। যাই হোক, আমরা নতুন কিছু শিখলাম, অনেকটা জানি, নতুন অনেক কিছু আমরা শিখছি। এই জন্য আমাদের হাকিমপুরের পক্ষ থেকে যারা আছেন, আমরা ওনাকে একটা করতালিতে ধন্যবাদ দিচ্ছি। এখন আপনাদের সামনে এই দিকে বের হয়ে চলে আমরা যদি অল্প কিছু করে চারা ক্রয় করতে, মালটা ওই ডেটের পথে, ডেট হয়ে গেছে, ডেটের মধ্যে ওটা আচ্ছা, এদিকে আসেন, আপনি এদিকে আসেন না, এই মিরাজ এদিকে আসেন আপনি। কিন্তু হচ্ছে পানি ওখানে পানিবন্দী অবস্থায় ছিল এবং ও পানি বন্ধটা সহ্য করতে পারেনি সেই জন্য। কিন্তু এটা যদি ব্যাকটেরিয়াল উইল্ট হয়, সেক্ষেত্রে বাংলাদেশে কোনো ভালো ব্যাকটেরিয়া নাশক নেই। হ্যাঁ, আপনি শুধুমাত্র কপার অক্সিক্লোরাইডই একমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করতে পারে। তো আপনি কপার অক্সিক্লোরাইড আছে এরকম কোনো মানে কি জানি বলে ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সালফক্স নামে একটা খুবই ভালো আছে, কপার অক্সিক্লোরাইডের ফাঙ্গিসাইড আছে, সেটা আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে বেসিক্যালি আমরা তেমন কিছুই করছি না। এখানে আমরা যে জাতগুলো পরবর্তীতে কৃষককে বাণিজ্যিকভাবে চাষের জন্য দিব, সেই জাতগুলো এখানে আমরা দেখে নিচ্ছি যে তা কোন জাতের, কোন কোম্পানির বা কোন জাতের কী কী ভালো বৈশিষ্ট্য আছে। এখানে আমাদের নিজেদের জাতও কিন্তু আছে। হ্যাঁ, সেটাকে আমরা কন্ট্রোল হিসেবে ধরে এখানে বাদ বাকি হচ্ছে গিয়ে যে জাতগুলো আছে সেগুলোকে আমরা তুলনা করতেছি যে তাদের ফলন কেমন, তাদের ফলের বৈশিষ্ট্য কী, তারপর হচ্ছে তারা কতদিন মাটি টিকে থাকে,
এরকম, এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কীরকম, এই প্রত্যেকটা জিনিস আমরা এইভাবে দেখে নিয়ে আসলে পরবর্তীতে সবচেয়ে ভালো যেগুলো করবে সেই ভালোগুলোকে আমরা হচ্ছে গিয়ে সিলেকশন করে পরে হচ্ছে গিয়ে পরের সিজনে হয়তো কৃষকদের জন্য বাণিজ্যিকরণ করব। এরকম প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই এখানে আছে। এখানে কোনো জাতের স্পেসিফিক নাম নাই, এখানে কোড নেম আছে নাসিক ব্রিঞ্জাল 14, ওখান থেকে মনে হয় নাসিক ব্রিঞ্জাল 12 থেকে শুরু হয়েছে, এই পাশে গিয়ে হচ্ছে গিয়ে 14-এ মানে এইভাবে রাউন্ড হয়ে ঘুরছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কোড নেম আমরা ইউজ করি। আমরা যখন হচ্ছে গিয়ে বাজারে দিব তখন হয়তো ওটার একটা স্পেসিফিক নাম থাকবে। হ্যাঁ হ্যাঁ, না না না, নিজস্ব না, এগুলো আমাদের ট্রায়াল পারপোজ, বাট স্টিল আমরা হচ্ছে গিয়ে কোনটা কী নাম সেটা ওই বাইরে ডেমনস্ট্রেশনের সময় রাখি না স্যার। আর আপনাদেরকে স্যার একটু আগে দেখাইছে না, গ্রাফটেড টমেটো দেখাইছে। গ্রাফটেড টমেটো হচ্ছে বাড়ি 8-এ করা হয়েছে আমাদের। রুট স্টকটা হচ্ছে গিয়ে একটা ভালো জাতের রুট স্টক বেগুন, যেটাতে হচ্ছে গিয়ে এই যে ব্যাকটেরিয়াল উইল্ড বা নেতায় পড়া রোগটা হবে না। হ্যাঁ, ওটা হবে না, এর সাথে হচ্ছে মাটিবাহিত অন্যান্য রোগগুলোও হবে না। এবং উপরে লাগানো হচ্ছে বাড়ি 8 নামে যে গ্রীষ্মকালীন টমেটোটা আছে সেইটা, ওটার ফলন তুলনামূলক ভালো জন্য আমরা ওইটাই গ্রাফটিং করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হারভেস্টিং করে ফেলছি। তো হচ্ছে এখানে এই কী জানি বলে এইটুকু এখন অবশিষ্ট আছে। আমার মনে হয় আপনাদের এখানে কাজ শেষ হয়ে গেছে না? কোকড়ানো ওইটা আসলে দেখবেন যে এটা হচ্ছে হিটের জন্য হয়েছে ভাই। এটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটোতে সবচেয়ে মানে একটা ভালো হচ্ছে যে মানে অন্যতম খারাপ দিক হচ্ছে যে এরা গ্রীষ্মকালীন যে টমেটোগুলো আছে এটা কিন্তু রোদের জন্য এরকম সুইচ হয়ে যাবে বা কোকড়ায় যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটার জন্য ফলনও কম হবে না, কিচ্ছু হবে না। ম্যাডাম তো মরিচ গাছটা সব মরিচ গাছ ভালো আছে, পাতা কোকড়ানো হয়েছে তো, এরকম না তো যে আমরা এখানে যাই লাগাবো সেটাই সবচেয়ে ভালো করবে। আপনি অন্যান্য জাতগুলো দেখেন, এটা দেখেন, এটার কিন্তু তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই ভাইরাস। এখানে শোষক পোকার জন্য এই ভাইরাসের আক্রমণ হয়েছে। ওখানে হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়ে চিলি লিফ কার্ল বলি। হ্যাঁ, এগুলো যে কোনো একটা দিয়ে এরকম ভাইরাসের বা লিফ কার্লিং বা এই পাতা কুকড়ায় যাওয়ার মতো সমস্যা হতে পারে। হ্যাঁ, থ্রিপসের জন্য কোনটা সবথেকে ভালো কাজে দেবে? থ্রিপসের জন্য হচ্ছে অ্যাসিটাপ আছে, তারপরে থ্রিপসের জন্য ইমিডাক্লোরপিড আছে, থ্রিপসের জন্য থায়োমিথাক্সাম আছে। আপনি এইগুলো